হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, যেখানে আজকে আমরা তোমাদের জন্য ক্লাস 9 নিয়ে এসেছি মক টেস্টের। ইয়েস, আমরা তোমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেক দিন মক টেস্ট দিয়ে যাচ্ছি, তোমরা যেমনটা বলছিলে। তো আজকে আমরা মক টেস্টের সেশন নাম্বার 9 নিয়ে চলে এসেছি, যেখানে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলি এমসিকিউ টাইপ বাছাই করে নিয়ে এসেছি। তোমরা অন্যান্য দিনের মতো আজকেও প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে, এবং অবশ্যই এই ক্লাসের মধ্যেই ক্লাস চলাকালীন সময়ে প্রত্যেকটি কোশ্চেনের আনসার শেখার মেন্টালিটি নিয়ে যদি ক্লাস করো তাহলে অবশ্যই শিখতে পারবে, এটা আমাদের আশা। এভাবেই আমরা তোমাদেরকে ক্লাস করানোর চেষ্টা করি, যাতে করে ক্লাস চলাকালীনই তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসার শিখে নিতে পারো। এবং বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে তোমাদেরকে প্রতিনিয়ত তোমাদের সাথে আমরা শেয়ার করে আসছি উইদাউট এনি কস্ট। তোমরা খুবই গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ উইদাউট এনি কস্ট। ইয়েস, আর তাই বলবো যে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস দিয়ে আসছি, প্রত্যেক দিন 2টো ক্লাস এখন করাচ্ছি, এবং তার পাশাপাশি তোমরা জানো যে টেলিগ্রামেও আমরা তোমাদেরকে ম্যাটেরিয়ালস শেয়ার করছি। তাই বলবো তোমরা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে প্রত্যেকটি ক্লাসের যে সময়ের আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং ক্লাস অ্যাটেন্ড করতে পারবে ইজিলি। আর তাই বলবো, হ্যাঁ, তোমরা বন্ধুদের সাথেও শেয়ার করবে আমাদের ক্লাসকে। ইয়েস ফ্রেন্ড, চলো তো সময় নষ্ট না করে আজকের ক্লাসটি আমরা শুরু করে দিই। হ্যাঁ ফ্রেন্ড, আজকের প্রথম প্রশ্ন কি তোমরা দেখো। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য টাইপ অফ ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমির টাইপ, প্রকৃতি বা ধরনটা কীরকম। তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। তোমরা জানো আমরা তোমাদেরকে 10 সেকেন্ডের মধ্যে আনসার করানো যে প্রিপারেশন, এটা করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি, যাতে করে তোমরা এক্সাম হলে খুব তাড়াতাড়ি প্রত্যেকটি কোশ্চেন গ্যাস করতে পারো এবং আনসার করতে পারো সঠিকভাবে। ইয়েস, তো ফ্রেন্ড, কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তরটি হবে মিক্সড কালচার। ইয়েস, মিক্সড ইকোনমি। ইয়েস, আমাদের যে ভারতের অর্থনীতি যে প্রকৃতি, ওইটা হচ্ছে মিক্সড, মিশ্র অর্থনীতি। কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কনস্টিটিউশনাল বডি। নিচের কোনটি কনস্টিটিউশনাল অর্থাৎ সাংবিধানিক সংস্থা। নিচের কোনটি সাংবিধানিক সংস্থা, তোমরা আনসার করো, তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, দেখো এখানে অপশন এতে আছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা নীতি আয়োগের তত্ত্বাবধানে গঠন করা হয়, এবং নীতি আয়োগ আরেকটি সংস্থা, তার পাশাপাশি যে ফিনান্স কমিশন। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কী হবে? হ্যাঁ, তোমরা প্রায় অনেকেই সঠিক উত্তর দিয়েছ। এখানে রাইট আনসারটি হবে যে সাংবিধানিক সংস্থা যদি বলি তাহলে কিন্তু ফিনান্স কমিশন হবে এখানে সাংবিধানিক সংস্থা। নীতি আয়োগ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এগুলি কিন্তু সাংবিধানিক সংস্থা নয়। Yes friend, except finance commission, none of the body is a constitutional body because other all bodies are established after an act of the parliament. পার্লামেন্টের অ্যাক্টের পরবর্তী সময়ে কিন্তু এগুলি গঠন করা হয়েছে, অর্থাৎ নীতি আয়োগ অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট যে কাউন্সিল, এগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য ফলোয়িং ইজ নট ম্যাচড কারেক্টলি। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না। ইয়েস ফ্রেন্ড, দেখো এখানে ফার্স্ট 5-year প্ল্যান বলছে 1951 থেকে 56-এ করা হয়েছে। থার্ড 5-year প্ল্যান করা হয়েছে 61 থেকে 66। সেভেন্থ 5-year প্ল্যান যেটা 80 থেকে 85-এ করেছে। তারপর বলছে যে যেগুলা টেন্থ 5-year যেটা প্ল্যান, এটা করেছে 2002 থেকে 7-এর মধ্যে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কী হবে? তোমরা সবাই আনসার করো কমেন্ট বক্সে, তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কী হবে? হ্যাঁ, এখানে রাইট আনসারটি হবে অপশন সি, সেভেন্থ 5-year প্ল্যান, এটি এখানে সঠিকভাবে দেওয়া হয়নি। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে সেভেন্থ 5-year প্ল্যান কবে? ইয়েস, সেভেন্থ 5-year প্ল্যান ওয়াজ লঞ্চড ডিউরিং দ্য পিরিয়ড অফ 1985 থেকে 1990 পর্যন্ত, অর্থাৎ 1985 থেকে 1990। ইয়েস, ওই সময়ে সেভেন্থ যে 5-year প্ল্যান এটা এসছিল।
This plan was started by Rajiv Gandhi government when Dr. Manmohan Singh was deputy chairman of Planning Commission. Yes. Question number 4. Which mission of NASA brought first human to moon? নাসার চাঁদে মানব প্রেরণের যে প্রথম মিশন সেই মিশনটির নাম কি ছিল? নাসার মিশন যে চাঁদে প্রথম মানবকে নিয়ে এসেছিল এটা কোন প্রোগ্রাম অর্থাৎ কোন মিশনের থ্রুতে কিন্তু নাসা চাঁদের মধ্যে মানুষকে পাঠিয়েছিল? তো তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশন এ, অ্যাপোলো প্রোগ্রাম। বন্ধুরা, যেহেতু তোমাদের এক্সাম আর বেশি দিন নেই, তাই আমরা তোমাদের জন্য প্রত্যেক দিন 2টি ক্লাস নিয়ে আসছি, সকালে এবং বিকেলে। তাই আমরা বলবো আমাদের চ্যানেলে যাবে, ভিজিট করবে, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের প্রত্যেকটি ক্লাস দেখোনি, নতুন এসছো আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস তোমরা দেখে নেবে। অবশ্যই এক্সাম হলে তোমরা উপকৃত হবে। তোমাদেরকে আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করাচ্ছি মক টেস্টের মাধ্যমে। তো দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে? গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, দিস বুক ওয়াজ রিটেন বাই। এই যে গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এই গ্রন্থটি কে লিখেছেন? নিচের কে এই গ্রন্থটি লিখেছেন? তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো। হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে জওহরলাল নেহরু। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অপশন ডি, জওহরলাল নেহরু এই উপরের গ্রন্থটি লিখেছেন, গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। Question number 6. The resolution of Swaraj complete independence was adopted in which of the following sessions of Indian National Congress? স্বরাজ এবং পূর্ণ যে স্বাধীনতা, এই যে প্রস্তাবটি ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার কথা, এই যে প্রস্তাবটি গৃহীত হয়েছিল? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই রাইট আনসার করছো। হ্যাঁ, ভেরি গুড। এখানে কি হবে? অপশন ডি, ইয়েস। 1929-এর যে অধিবেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, সেই সেশনেই স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার যে প্রস্তাব এটি গৃহীত হয়েছিল। কোশ্চেন নাম্বার 7. উইদাউট সান হোয়াট উড বি দ্য কালার অফ দ্য স্কাই? যদি সূর্য না থাকতো, সূর্যের আলো না থাকতো, তাহলে আকাশের রংটা কীরকম থাকতো? তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, খুবই ইজি একটি কোশ্চেন ছিল। তো কোশ্চেন নাম্বার 7, ইয়েস। এখানে রাইট আনসার কি? অপশন সি, ব্ল্যাক। যদি সূর্যের আলো না থাকতো তাহলে আকাশটা ব্ল্যাক কালার অর্থাৎ কালো থাকতো। কোশ্চেন নাম্বার 8. Which article in the Indian Constitution lays down the procedure for removal of Chief Justice of India? Yes, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি থাকেন, ওনাকে কত নং আর্টিকেলের দ্বারা ওনার পদ থেকে অপসারণ করানো যায়? যদি উনি কোনো কিছু সংবিধান বিরোধী কোনো কাজ করেন, তাহলে ওনাকেও ওনার পদ থেকে অপসারণ করানো যায়। তো এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? কোন আর্টিকেল অনুসারে, কোন আর্টিকেলে এই কথা বলা হয়েছে? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো। ইয়েস ফ্রেন্ড, কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসারটি হবে অপশন সি, আর্টিকেল 124। আর্টিকেল 124 যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে ভারতের প্রধান বিচারপতিকে অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কি করানো যায়? অপসারণ করানো যায়। ইয়েস ফ্রেন্ড, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদেরকে অনেকটা খুশি দেয়। তোমরা এইভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে এবং আমরাও তোমাদের জন্য চেষ্টা করছি যতটা সম্ভব ভালো ক্লাস নিয়ে আসার জন্য।
যদি ক্লাস ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যে হ্যাঁ ক্লাস কীরকম লাগছে, এবং যদি কোনো সাজেশন থাকে তাও তোমরা নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা তোমাদের কমেন্টকে, তোমাদের সাজেশনকে অনেকটা প্রায়োরিটি দিয়ে থাকি, তোমরা জানো যারা দীর্ঘদিন আমাদের সাথে আছো। ইয়েস, তো এখানে কোশ্চেন, লাভানি ইজ এ ফোক ডান্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। লাভানি যে একটি নৃত্য, লোকনৃত্য, সেই লোকনৃত্যটি কোন রাজ্যের? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে মহারাষ্ট্র। ইয়েস, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। লাভানি যে ফোক ডান্সটি, এটি মহারাষ্ট্রের একটি লোকনৃত্য। কোশ্চেন নাম্বার 10, আকবর ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার। ইয়েস, হিস্ট্রি পার্ট থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইজি, এবং যারা জানে না, ইয়েস আমরা জানি যে জন্মের সালগুলা, ইয়ারগুলা মনে রাখা একটু ডিফিকাল্ট, তাই হ্যাঁ তোমরা তাড়াতাড়ি আনসার করো, দেখি তোমরা কতজন আকবরের জন্ম সালটি কারেক্টলি আনসার করতে পারো। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশান ডি, 1542 সালে আকবরের জন্ম হয়েছিল। ইয়েস ফ্রেন্ড, তো আকবরের পিতা কে ছিলেন? হুমায়ুন। হুমায়ুনের ছেলেই হচ্ছেন আকবর। কোশ্চেন নাম্বার 11, বিক্রম সারাভাই স্পেস সেন্টার ইজ লোকেটেড এট। অর্থাৎ বিক্রম সারাভাই যে স্পেস সেন্টারটি, এটি নিচের কোথায় অবস্থিত? তোমরা সবাই আনসার করো যে বিক্রম সারাভাই স্পেস সেন্টারটি কোথায় অবস্থিত। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসার হবে অপশন এ, তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারটি অবস্থিত। তাহলে চলো বন্ধুরা আমরা নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, হ্যাঁ 12-এ কি বলছে? কিউবান মিসাইল ক্রাইসিস হ্যাপেন্ড ইন দ্য ইয়ার। কিউবার যে মিসাইল সংকট, কিউবার মিসাইল সংকটটি কবে ঘটেছিল? তোমাদের সময় শুরু। কিউবার মিসাইল সংকট কবে ঘটেছিল? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসার হবে অপশন সি, 1962-তে কিউবার মিসাইল সংকট ঘটেছিল। তো বন্ধুরা, কিউবা মিসাইল সংকট কেন হয়েছিল যদি আমি বলি, তাহলে হ্যাঁ কিউবা ছিল আমেরিকার একটি পার্শ্ববর্তী রাষ্ট্র। তো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঠান্ডা যুদ্ধ চলছিল, আমরা জানি ঠান্ডা যুদ্ধ যে মুহূর্ত, যে পর্যায় ছিল, ওই সময়ে দুটি বৃহৎ শক্তিধর যদি দেশ বলি তাহলে ছিল ওই সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তো প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই তাদের যে শক্তি, সামরিক শক্তি, তা বৃদ্ধিতে সচেষ্ট ছিল। তো এই করে কি করলো, কিউবার মধ্যে কি করলো, রাশিয়া একটি মিসাইল ঘাঁটি, সামরিক ঘাঁটি তৈরি করতে শুরু করলো। এই খবর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের খুফিয়া এজেন্সিরা পেল, তখন কিন্তু কি করলো, তখন রাশিয়া থেকে কোনো জাহাজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সীমানা, সেই সীমানা দিয়ে আর আসতে দেওয়া হয়নি। ওই সময় যে সংকট চলছিল রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, এবং মাঝখানে কিউবা ফেসে গিয়েছিল ওইখানে, এবং আমেরিকার চাপে শেষ পর্যন্ত যে ক্রাইসিস, যে সিচুয়েশন সৃষ্টি হয়েছিল, ওই সিচুয়েশনকেই কিউবার মিসাইল সংকট বলা হয়েছে। এবং ওই কিউবার মিসাইল সংকটটা 1962-তেই দেখা গিয়েছিল, ঘটেছিল। ইয়েস ফ্রেন্ড, চলো আমরা কোশ্চেন নাম্বার 13 দেখি। কোশ্চেন নাম্বার 13 রিলেটেড টু দ্য ইন্টারনেট। ইয়েস, ইন্টারনেট সম্পর্কিত একটি কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ টিসিপি? তোমরা সবাই আনসার করো, তোমাদের সময় শুরু। টিসিপির ফুল ফর্ম কি? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশন এ, ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য লিডার অফ দ্য বরদলি সত্যাগ্রহ? বরদলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? তোমরা সবাই আনসার করো, বরদলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন?
ইয়েস ফ্রেন্ড, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন বরদলি সত্যাগ্রহের একজন লিডার, নেতা। উনি বরদলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 15, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট? ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তো ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? ইয়েস, অপশন সি ইজ দ্য রাইট আনসার, দাদাভাই নরোজি। দাদাভাই নরোজি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ নমিনেটেড মেম্বার ইন লোকসভা? অর্থাৎ লোকসভাতে কতজন সদস্য নির্বাচিত করা যায়? মনোনীত করা যায়, নট নির্বাচিত। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ নমিনেটেড মেম্বার ইন লোকসভা? লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করা যায়? সবাই আনসার করো, তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, তো তোমাদের রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি কি হবে যে বর্তমানে লোকসভার মধ্যে রাষ্ট্রপতি দ্বারা যে মনোনীত সদস্য একজনকেও করা হয় না, অর্থাৎ এটি 104তম অ্যামেন্ডমেন্ট অনুসারে 2020 সালে 104তম সংবিধান সংশোধনী অনুসারে কিন্তু যে পার্লামেন্টের যে নিম্নকক্ষ অর্থাৎ লোকসভাতে যে মনোনীত সদস্য দুজন ছিল ওইটি এখন ডিলিট করে দেওয়া হয়েছে। ইয়েস, কোশ্চেন নাম্বার 17, 10th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু? যে 10th শিডিউল আছে, 10th শিডিউল কিসের সাথে রিলেটেড, সম্পর্কিত? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো যে দশম যে শিডিউলটি আছে সেই শিডিউলটি কিসের সাথে সম্পর্কিত? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? অ্যান্টি ডিফেকশন ল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অ্যান্টি ডিফেকশন। কোশ্চেন নাম্বার 18, আয়ুষ্মান ভারত স্কিম ইজ রিলেটেড টু? আয়ুষ্মান ভারত প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত প্রকল্পটি? দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, তোমরা সবাই তাড়াতাড়ি টিক করো। ইয়েস, কমেন্ট বক্সে জানাও আমাকে। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি? পাবলিক হেলথ। যে আয়ুষ্মান ভারত যে স্কিমটি এটি পাবলিক হেলথের সাথে সম্পর্কিত, রিলেটেড। কোশ্চেন নাম্বার 19, হুইচ ইজ দ্য ডিপেস্ট রেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড? বিশ্বের গভীরতম খাত কোনটি? বিশ্বের গভীরতম খাত কোনটি? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই জানো, ইয়েস, মারিয়ানা ট্রেঞ্চ, যে মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরের, এটি হচ্ছে বিশ্বের গভীরতম খাত। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে একটু দেওয়া আছে ডিসকাশন যে ইট ইজ লোকেটেড ইন দ্য ওয়েস্টার্ন প্যাসিফিক ওশেন অ্যান অ্যাভারেজ অফ 200 কিলোমিটার্স টু দ্য ইস্ট অফ দ্য মারিয়ানা আইল্যান্ডস ইন দ্য ওয়েস্টার্ন প্যাসিফিক ইস্ট অফ ফিলিপিন্স। ইয়েস ফ্রেন্ড, এভাবে তোমাদের সুবিধার্থে আমরা এরকম ডিসকাশন আনতে চাই। তোমরা অবশ্যই জানাবে যে প্রত্যেকটি কোশ্চেনের সাথে ডিসকাশন তোমাদের ভালো লাগে কি লাগে না, কারণ তোমাদের অনেকের খুব তাড়া থাকে যে তাড়াতাড়ি ক্লাস করুন স্যার, তাড়াতাড়ি ক্লাস করুন। তো ফ্রেন্ড, তাড়াতাড়ি তো অবশ্যই আমাদেরকে করতে হবে, যেহেতু এক্সাম আর বেশি দিন নেই, কিন্তু ডিসকাশন করলে ভালো হয়, তাই একটু রাখার চেষ্টা রাখি। কোশ্চেন নাম্বার 20, ইন হুইচ প্লেস ইন এশিয়া রিসিভস হাইয়েস্ট রেইনফল ইন দ্য ওয়ার্ল্ড? এশিয়ার মধ্যে কোন জায়গাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট আনসারটি হবে অপশন এ, মেঘালয়ের মৌসিনরামে এশিয়ার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই জায়গাতে। ইয়েস ফ্রেন্ড, দেখো মৌসিনরাম ইজ এ ভিলেজ ইন দ্য ইস্ট খাসি হিলস, যে খাসি হিল আছে, পাহাড় আছে, ওই পাহাড়ের ইস্ট পূর্ব দিকে আছে ডিস্ট্রিক্ট অফ মেঘালয়া, স্টেট ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। ইয়েস, 65 কিলোমিটার
ফ্রম শিলং। শিলং থেকে 65 কিলোমিটার দূরে এই মৌসিনরাম যে প্লেসটি এটি আছে। দিস প্লেস রিসিভস ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেইনফলস ইন ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 21, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন এশিয়া? এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। এশিয়ার দীর্ঘতম নদী। ইয়েস ফ্রেন্ড, দেখো অপশান এতে আছে ব্রহ্মপুত্র, বিতে আছে গঙ্গা, সিতে আছে ইয়াংসি, অ্যান্ড ডিতে নীল নদ আছে। তো বন্ধুরা, যদি পৃথিবীর মধ্যে বলে তাহলে নীল নদ হবে, কিন্তু এখানে শুধু এখানে এশিয়া পার্টিকুলার করে দিয়েছে। তো এশিয়া যদি হয় তাহলে রাইট আনসারটি কী হবে? ইয়েস, ইয়াংসি রিভার। ইয়াংসি রিভার হচ্ছে এশিয়ার মধ্যে দীর্ঘতম নদী। হ্যাঁ বন্ধুরা, এবার দেখো, ইয়াংসি রিভার ইজ দ্য লংগেস্ট রিভার ইন এশিয়া অ্যান্ড দ্য ফোর্থ লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের মধ্যে ফোর্থ লংগেস্ট। এটি কত কিলোমিটার? এটি 6301 কিলোমিটার। ইয়েস, 6301 কিলোমিটার এটা পথ, অর্থাৎ নদীর যে গতিপথ এটা অতিক্রম করে। কোশ্চেন নাম্বার 22, ইন হাউ মেনি ওয়েজ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন ইন্ডিয়া ক্যান টেক প্লেস? ইন হাউ মেনি ওয়েজ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন ইন্ডিয়া ক্যান টেক প্লেস, মানে ভারতীয় সংবিধান যে সংশোধন করা যায় কত রকম উপায়ে, কয়টি ভাবে এই সংবিধান সংশোধন করা যায়? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, সংবিধানকে তিনটি উপায়ে তিন ভাবে সংশোধন করা যায়। তো ফ্রেন্ড, সেগুলি কি কি? দেয়ার আর 3 ওয়েজ টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইয়েস, ভারতের সংবিধানকে তিনটি উপায়ে আমরা অ্যামেন্ড করতে পারি, সংশোধন করতে পারি। একটি হচ্ছে সিম্পল মেজরিটি অফ পার্লামেন্ট, সেকেন্ড নাম্বার হচ্ছে স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট অ্যান্ড স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট প্লাস কনসেন্ট অফ দ্য স্টেটস। ইয়েস, অর্থাৎ ওই কিছু কিছু ক্ষেত্রে রাজ্যের পরামর্শও নেওয়া হয়, অর্থাৎ রাজ্যের রায়ও নেওয়া হয়। প্রথমে আছে সিম্পল মেজরিটি, মানে সিম্পল মেজরিটি পার্লামেন্টে পেলে হবে। তারপরে আছে স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট। এরপরে কি আছে? তারপরে আছে যে স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট প্লাস কনসেন্ট অফ দ্য স্টেট। ইয়েস, স্টেটেরও তারপরে রায় নেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে, যেমনটা জিএসটির ক্ষেত্রে হয়েছিল। জিএসটি স্টেটেরও পারমিশন কিন্তু নেওয়া হয়েছিল। Question number 23, which of the following provisions can be passed with simple majority of the parliament? Yes, simple majorityর মাধ্যমে পার্লামেন্টে কোন বিধানটি পাস করা যেতে পারে? তোমাদের সময় শুরু, আনসার করো তোমরা। ইয়েস ফ্রেন্ড, তো এখানে তোমাদের রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 23 এর রাইট আনসারটি হবে অপশন ডি, ফান্ডামেন্টাল রাইটস। যে সিম্পল, অর্থাৎ সিম্পল মেজরিটির দ্বারা পার্লামেন্টের কোনটিকে কি করা যায়, কোন বিধানটি পাস করা যেতে পারে? ফান্ডামেন্টাল রাইটটাকে কি করা হয়? সিম্পল মেজরিটির দ্বারা পার্লামেন্টে কি করা যায়? প্রভিশনটা পাস করানো যায়। ইয়েস। কোশ্চেন নাম্বার 24, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেস এ স্পেশাল মেজরিটি ইজ ইউজড? একটু আগে আমরা সিম্পল মেজরিটি দেখেছি, এখন স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটির দ্বারা কোন যে প্রভিশন, কোনটিকে আমরা কি করা হয়? সংসদের মধ্যে ব্যবহার করতে পারি। নিম্নলিখিত কোন ক্ষেত্রে সংসদে একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ ব্যবহার করা হয়? বিশেষ, অর্থাৎ স্পেশাল মেজরিটি। তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। বন্ধুরা, অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে একটি ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করো। আগামীকালকে সকালে আমরা তোমাদের জন্য একটি স্পেশাল ক্লাস নিয়ে আসতে যাচ্ছি নর্থ ইস্ট ইন্ডিয়ার উপরে। নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে চিফ মিনিস্টার, গভর্নর, ন্যাশনাল যে পার্ক আছে ওই সমস্ত ব্যাপার, পাহাড়, নদ নদী এবং স্পেশাল যে প্লেস, যে স্থান, ক্যাপিটাল, ওই সমস্ত বিষয় একটি ক্লাসের মাধ্যমে আমরা যতটা সম্ভব নর্থ ইস্ট ইন্ডিয়া সম্পর্কে তোমাদের সাথে আমরা কালকে সকালে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা প্রত্যেকে ওই ক্লাসটি অ্যাটেন্ড করার চেষ্টা করবে যেখানে আমরা তোমাদের জন্য, তো ওই ক্লাসে তোমরা সবাই অ্যাটেন্ড করবে, এটা আমাদের আশা। তোমরা অবশ্যই থাকবে। একটি ক্লাসের মধ্যে আমরা যতটা সম্ভব বেশি বেশি ডিসকাশন করার চেষ্টা করবো, যেখানে একটি ক্লাসে তোমরা নর্থ ইস্ট সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা এবং ওই ক্লাসে তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসার মুখস্থ করে নিতে পারবে। ইয়েস ফ্রেন্ড, তো এখানে এই কোশ্চেনের আনসারটি কি? ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেস এ স্পেশাল মেজরিটি ইজ ইউজড ইন দ্য পার্লামেন্ট? ইয়েস,
এখানে রাইট আনসারটি হবে অপশান সি, অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ। কারো সিটিজেনশিপ টার্মিনেশন করার জন্য অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ করা, এই ক্ষেত্রে কিন্তু স্পেশাল মেজরিটি পার্লামেন্টের মধ্যে দরকার আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে কোন সময়ে সকালের যে ক্লাসটা আমরা আনি তোমাদের জন্য, সকালের ক্লাসটা কোন সময় ভালো হয়। তো তোমরা সবচেয়ে বেশি যে কমেন্ট তোমাদের তরফ থেকে এসছে, ওইখানে দেখা গেল যে সকাল 8টা তোমাদের জন্য প্রেফারেবল। তাই আমরা কালকে সকাল 8টার সময় তোমাদের জন্য ওই ক্লাসটা নিয়ে আসতে যাচ্ছি। কি ক্লাস? স্পেশাল একটি ক্লাস, যে ক্লাসের মধ্যে নর্থ ইস্ট ইন্ডিয়া সম্পর্কে বলা হবে এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রায় সমস্ত কিছু আমরা কভার আপ করার চেষ্টা করবো একটি ক্লাসের মাধ্যমেই। তো ওই তোমাদের জন্য রেডি করা স্পেশাল ক্লাসটি তোমরা কালকে সকালে অবশ্যই তোমরা সবাই অ্যাটেন্ড থাকবে 8টার সময়। ওকে ফ্রেন্ড, যে কোশ্চেন নাম্বার 25, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিনেমড 3 আইল্যান্ড অফ আন্দামান অ্যান্ড নিকোবর আফটার হুইচ এ ফ্রিডম ফাইটার। যে ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীর নামে প্রধানমন্ত্রী কি করেছেন? আন্দামান ও নিকোবর যে 3টি দ্বীপ আছে, ওই দ্বীপের নামগুলি বদলে দিয়েছে। তো কার নামানুসারে এটা করা হয়েছে? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কি করেছেন? নেতাজি সুভাষচন্দ্র বোস, ইয়েস, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামেই রিনেম করেছেন আন্দামান অ্যান্ড নিকোবরের 3টি আইল্যান্ডকে। ইয়েস ফ্রেন্ড, তোমরা দেখে নিতে পারো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিনেমড 3 আইল্যান্ডস অফ আন্দামান অ্যান্ড নিকোবর আফটার নেতাজি সুভাষচন্দ্র বোস অন ডিসেম্বর 30, 2018 এটা করেছে উনি। দিস 3 আইল্যান্ডস আর রস আইল্যান্ড, নেইল আইল্যান্ডস অ্যান্ড হ্যাভলক আইল্যান্ড। ওই 3টি আইল্যান্ডের নামও এখানে দেওয়া আছে, একটি রস, আরেকটি নেইল অ্যান্ড অন্যটি হ্যাভলক। ইয়েস, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। Question number 26, the Sultan, who is said to have raised the land revenue to 1/2 of the production. Yes, কোন সুলতান 1/2 প্রোডাকশন তাকে দেওয়ার জন্য, জমিতে যে প্রোডাকশন হয় ফসল, সেই ফসলের 1/2 তাকে দেওয়ার জন্য বলছেন? কোন সুলতান? ইয়েস, সুলতানি যুগের নিচে 4টি সুলতানি যুগের সুলতানের নাম দেওয়া আছে, তোমরা দেখো রাইট আনসারটি কী হবে, তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে আলাউদ্দিন খলজি, অর্থাৎ 26-এর রাইট আনসারটি হবে অপশান বি, আলাউদ্দিন খলজি এইটি করেছেন। কোশ্চেন নাম্বার 27, হুইচ অ্যাক্ট ওয়াজ রিলেটেড টু এ সুপ্রিম কোর্ট এস্টাবলিশড ইন কলকাতা। কলকাতার মধ্যে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয়েছে নিচের কোন আইন অনুসারে? তোমাদের সময় শুরু। অপশান এতে আছে রেগুলেটিং অ্যাক্ট 1773, বিতে আছে পিস ইন্ডিয়া অ্যাক্ট 1784, সিতে আছে চার্টার অ্যাক্ট যেটা 1793 অ্যান্ড ডি চার্টার অ্যাক্ট, অন্য আরেকটি 1813। তো বন্ধুরা, এখানে রাইট আনসারটি কী হবে? ইয়েস ফ্রেন্ড, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। তোমাদের এরকম অ্যাক্টিভ পার্টিসিপেশন অনেক ভালো লাগে, এভাবে তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন করে যাও। আর আমরা তোমাদের জন্য পরিশ্রম করতে রাজি আছি তোমাদের জন্য, তাই তো আমরা কালকে সকালে 8টার সময় নিয়ে আসছি একটি স্পেশাল ক্লাস। অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাটেন্ড করবে। তো এখানে রাইট আনসারটি কি? অপশান এ, রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুসারে এস্টাবলিশ করা হয়েছে কি? সুপ্রিম কোর্ট। কোথায়? কলকাতাতে। কোশ্চেন নাম্বার 28, ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে ইজ সেলিব্রেটেড অন। যে বিশ্ব উপভোক্তা যে দিবস, যে তাদের অধিকারের যে দিবসটি, এটি কবে পালন করা হয়? ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে। তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশান এ, মার্চ 15। মার্চ 15 যে তারিখ, ওই তারিখে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে সেলিব্রেট করা হয়। কোশ্চেন নাম্বার 29, ইন ন্যাশনাল মুভমেন্ট মডারেট পিরিয়ড ফেমাস পেপার ইন্ডিয়া ওয়াজ পাবলিশড। স্বাধীনতা আন্দোলনের সময়, অর্থাৎ জাতীয় যে আন্দোলন চলছিল, ওই আন্দোলনের সময় বিখ্যাত নিউজ পেপার এটি ছিল ইন্ডিয়া নামে। ওই ইন্ডিয়া যে নিউজ পেপারটি, এটিকে পাবলিশ করেছিল। তো তোমরা সবাই আনসার করো, তোমাদের সময় শুরু। যে ইন্ডিয়া নিউজ পেপারটি ছিল, এটি কে পাবলিশ করেছিল? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশান এ, দাদাভাই নওরোজি।
ইন্ডিয়া নামে যে একটি নিউজ পেপার ছিল ওইটি পাবলিশ করেছে কে? দাদাভাই নওরোজি। কোশ্চেন নাম্বার 30, দ্য ফার্স্ট কটন মিল অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড। ভারতের প্রথম যে কাপড়ের যে মিল, কটন মিল, এটি প্রতিষ্ঠিত করা হয়েছিল কোথায়? তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো। ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই সঠিক উত্তর করছো। ইয়েস, ভেরি নাইস। তো এখানে রাইট অ্যান্সারটি হবে অপশন ডি, ক্যালকাটা। ভারতের যে প্রথম কটন মিল এটি কলকাতাতেই কি করা হয়েছিল? এস্টাবলিশ করা হয়েছিল, প্রতিষ্ঠিত করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 31, দ্য মেইন ফান্ডামেন্টাল অবজেক্ট অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ টু এনশিওর হুইচ অ্যামং দ্য ফলোয়িং। পঞ্চায়েতি রাজ সিস্টেমগুলির মূল যে বিষয় ছিল, মূল বিষয়টা কি? তোমরা সবাই আনসার করো। অপশন এতে বলছে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, নিরপেক্ষভাবে সেন্ট্রালাইজেশন করা, ডিসেন্ট্রালাইজেশন করা, অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের মধ্যে তাদের যে একটি নিরপেক্ষ, একটি স্বতন্ত্র ক্ষমতা দেওয়া, পঞ্চায়েতের হয়ে কাজ করা। গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশন, গভর্নমেন্টের, এখানে ডেমোক্রেটিক বলেছিল, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন বলছিল, আর নিচে বলছে গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশন, এবং সিতে বলছে পলিটিক্যাল ডিসেন্ট্রালাইজেশন, ডিতে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন। তো বন্ধুরা, যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা বলবন্ত রায় মেহতা কমিটি অনুসারে যে পঞ্চায়েতি রাজ 1993-তে কি করা হয়েছে, এনাক্ট করা হয়েছিল, তো ওইটার অ্যাকচুয়ালি যে মূল বিষয় ছিল ওইটা ছিল ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। কোশ্চেন নাম্বার 32, হাউ লং ক্যান দ্য ভাইস প্রেসিডেন্ট act as president when the president cannot perform his duties or reason of death, resignation, removal or otherwise? যে কোনো কারণে যদি রাষ্ট্রপতি পদ শূন্য থাকে, যে কোনো কারণে, মৃত্যু অর্থাৎ ওনার রেজিগনেশন দিয়েছেন উনি, যে কোনো কারণে যদি রাষ্ট্রপতি পদটি শূন্য থাকে, তাহলে কতদিন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতির যে দায়িত্ব ওইটি পালন করবে সংবিধান অনুসারে? তোমাদের সময় শুরু। যে হাইয়েস্টলি কতদিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্বগুলি পালন করতে পারবে যখন প্রেসিডেন্টের পদ শূন্য থাকবে? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট অ্যান্সারটি হবে অপশন ডি, 6 মান্থ। হাইয়েস্টলি 6 মান্থের জন্য ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতির, উপরাষ্ট্রপতি কি করতে পারবে, রাষ্ট্রপতির যে কাজ ওইগুলি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস, আজকের সেশন। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবে। ক্লাস ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং ইনফরমেশন যেটি একবার বলেছি, আবারও বলছি, কাল সকাল 8টার সময় তোমরা সবাই প্রেজেন্ট থাকবে। 8টার সময় কালকে আমরা ক্লাস নিয়ে আসবো। কোনটা? ইয়েস, নর্থ ইস্ট ইন্ডিয়ার উপরে, যে নর্থ ইস্টের যে 8টি স্টেট আছে, সেই 8টি স্টেটের উপরে স্পেশাল একটি ক্লাস নিয়ে আসবো, যে ক্লাসের মধ্যে আমরা নর্থ ইস্টের সিএম, গভর্নর, নদ নদী, পাহাড় এবং ন্যাশনাল পার্ক কোথায় আছে, কোনটা আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলি এক্সাম হলে বেশি আমাদেরকে আস্কিং করে, ওই রকম টাইপে আমরা তোমাদের সাথে ডিসকাশন করব, ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই সকালে ক্লাসটি অ্যাটেন্ড করবে। তাছাড়া তোমরা জানো, তোমাদের সাথে আমরা টেলিগ্রামের মাধ্যমে আমাদের ক্লাসের পিডিএফ শেয়ার করি। তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন হনি, তোমরা অতি সত্বর টেলিগ্রামে জয়েন হয়ে নাও। আর এইভাবে আমরা তোমাদের সামনে প্রত্যেক দিন মক টেস্ট নিয়ে আসব এবং তোমাদের যে প্র্যাকটিস এটাকে আরও এফেক্টিভ করে তোলার চেষ্টা রাখবো। ইয়েস ফ্রেন্ড, থ্যাংক ইউ অল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, প্রিপারেশন এবং স্টাডি অনেকটা এগিয়ে নিয়ে যাও আরও এনার্জেটিক ওয়েতে।